জেলা প্রশাসক সম্মেলনের সম্মানিত সভাপতি ক্যাবিনেট সেক্রেটারি সাহেব, মন্ত্রিসভার সম্মানিত সদস্য এবং উপদেষ্টাবৃন্দ, উপস্থিত সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধানগণ, উপস্থিত জনপ্রশাসনের বিভিন্ন সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকবৃন্দ এবং উপস্থিত সকল সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পরে আপনাদের সঙ্গে আমার এটাই প্রথম আনুষ্ঠানিক একটি সভা বা বৈঠক। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সবাই হয়তো জেলা প্রশাসক হিসেবে সরাসরি জাতীয় নির্বাচনের সঙ্গে হয়তো সংশ্লিষ্ট ছিলেন না, তবে আপনারা প্রায় প্রত্যেকেই হয়তো যিনি যার অবস্থান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জাতীয় নির্বাচন পরিচালনা কার্যক্রমের সাথে হয়তো জড়িত ছিলেন। বিগত জাতীয় নির্বাচন পরিচালনায় পেশাদারিত্বের পরিচয় দিয়ে জনপ্রশাসনে যারা জাতীয় দায়িত্ব পালন করেছেন, আমি প্রথমেই তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। উপস্থিতিবৃন্দ, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের সামনে একটি বিষয় কিন্তু প্রমাণিত হয়েছে। জনরায়ের প্রতিফলন ঘটে, জনপ্রশাসনের পক্ষে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব। আমি যেটি বলতে যাচ্ছি, জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। অপরদিকে যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা 14, 18 বা 24-এ দেখেছি। আমি সেই ডিটেইলে গেলাম না। আজকের এই জেলা প্রশাসক সম্মেলন অবশ্যই নতুন কিছু নয়। এটি জেলা প্রশাসকদের একটি নিয়মিত বাৎসরিক সম্মেলন। আজ থেকে এটি শুরু হবে এবং 6 মে পর্যন্ত এটি চলবে। জনস্বার্থে প্রশাসনের কি ভূমিকা পালন করা উচিত সেটি অবশ্যই আপনারা কম বেশি অবগত আছেন। এটি নিয়েও বোধহয় নতুন করে বিস্তারিত কিছু বলার নেই। তবে এটি যেহেতু বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে আপনাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক, সেহেতু সরকারের গৃহীত নীতিমালা এবং জনপ্রশাসন সম্পর্কে সরকারের কিছু পদক্ষেপ বা পর্যবেক্ষণ এবং নির্দেশনা নিয়ে মূলত আমি আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরতে চাই বা বলতে চাই। একটি দেশের জনপ্রশাসনে পদোন্নতি কিংবা পোস্টিংয়ের জন্য যতগুলি প্রশাসনিক পদ রয়েছে, প্রতিটি পদই রাষ্ট্র এবং সরকারের জন্য অবশ্যই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। সুতরাং শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তবে সেটি বা সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। কেন জরুরি আমি এক্ষুনি আপনাদের সামনে সেটি বলবো। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ। এটি আমি মনে করি, এভাবে বিষয়টিকে আমি এভাবে দেখি। আমার ধারণা এই পর্যবেক্ষণের সাথে আপনারা অনেকেই, সবাই না হলে অনেকেই বোধহয় খুব একটা দ্বিমত পোষণ করবেন না, বিশেষ করে যারা প্রফেশনাল আপনারা। সুতরাং আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। যে কারণে আমি কথাটি বলেছি সেই কারণটি হচ্ছে, দেখুন, আমরা সকলেই যদি একটি কথা মনে রাখি, সেটি হচ্ছে একটি সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়। এই জন্যই আমি পূর্বের কথাটি বলেছি আপনাদের সামনে। জনপ্রশাসনের যে কোনো স্তরের কর্মকর্তাগণ যদি রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো পদে দেশের স্বার্থে যে কোনো স্থানে কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকেন, আমার বিশ্বাস
জনপ্রশাসনে পেশাদারিত্ব গড়ে ওঠার ক্ষেত্রে এটা একটা সহায়ক ভূমিকা রাখবে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে বিগত 12 তারিখের নির্বাচন সরাসরি এই দেশের জনগণ সরাসরি ভোটের মাধ্যমে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশা থাকা থেকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। স্বাভাবিকভাবেই জনগণ সরকারের প্রতিটি কাজের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষার একটি বাস্তব প্রতিফলন দেখতে চাইবে। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা, যা আগের বক্তাগণ উল্লেখ করে গেছেন তাদের বক্তব্যে, আপনারা বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ব্যবস্থা সম্পর্কে আমার মনে হয় আপনারা ভালোভাবে অবগত আছেন। দেশের ইতিহাসে সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল বিভাজিত জনপ্রশাসন এবং অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বর্তমান সরকারকে কাজ শুরু করতে হয়েছিল। যে পরিস্থিতিটির বর্ণনা আমি দিলাম, সেই পরিস্থিতি ছিল যখন আমরা কাজ শুরু করেছি। অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় অনেকখানি সেই পরিস্থিতির আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছে এই 2.5 মাসে। তবে সম্পূর্ণভাবে সেটি এখনো পরিবর্তিত হয়নি। ফ্যাসিবাদী শাসন আমলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। সেই শাসন আমল 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। আপনারা কম বেশি ধারণা অবশ্যই আপনাদের আছে যে আমরা দেখেছি বিগত সরকারের সময় দেশকে একটা আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করে ফেলা হয়েছিল। বিভিন্ন স্ট্যাটিস্টিক্স যেটা বলে, দেশে দারিদ্র্য বেড়েছে, দেশে বেকারত্ব বেড়েছে, নতুন কর্মসংস্থান হয় নাই বললেই চলে। প্রতিটি সাংবিধানিক এবং বিধিবিদ্ধ প্রতিষ্ঠানকে বলা যায় অকার্যকর করে ফেলা হয়েছিল। আপনারা মনে হয় তার সবচেয়ে বড় উদাহরণ, যেহেতু আপনার প্রশাসনে বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক সবকিছুই ছিল অকার্যকর। শিক্ষা, স্বাস্থ্য সব সেক্টরই বলা যায় ভঙ্গুর অবস্থা। অপরদিকে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ও নতুন সরকারের সামনে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতি থেকে হয়তো এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি, সব দেশই কম বেশি এফেক্টেড হয়েছে, বাংলাদেশে এফেক্টেড হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা বা অব্যাহত চেষ্টা সেটা, এবং আপনাদের সহযোগিতায় সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। ঠিক এই পরিস্থিতি মোকাবেলা করেই কিন্তু বর্তমান সরকার দেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধের আলোকে একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছি আমরা, এবং এই লক্ষ্যকে বাস্তবায়নে সরকার দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের জীবন মানোন্নয়নের বিভিন্ন পদক্ষেপের বাস্তবায়ন কাজ শুরু করেছে। সরকার ইতিমধ্যে একটি নীতিমালার ভিত্তিতে জনপ্রশাসন অর্থাৎ আপনাদের মাধ্যমেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্পোর্টসের যে বিষয়টি সহ দেশে ইমাম, মুয়াজ্জিম এবং অন্যান্য ধর্মীয় গুরুদেরকেও প্রতি মাসে আমরা সম্মানের যে ব্যবস্থা করেছি সেই কার্যক্রমগুলি শুরু হয়েছে, যা শুরু করেছি আমরা আপনাদের মাধ্যমে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দলমত নির্বিশেষে রাষ্ট্র সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসাই হচ্ছে আমাদের বর্তমান সরকারের লক্ষ্য। আপনারা বিধিবদ্ধ নিয়ম মেনে জনগণের জন্য সরকারের গৃহীত সেই কর্মসূচিগুলিকে সুচারিতভাবে বাস্তবায়ন করবেন, এটিই কিন্তু জনপ্রশাসনের কাছে সরকারের প্রত্যাশা। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথমে নির্ধারিত এবং নির্বাচিত প্রতিটি সেক্টরের মানুষের কাছে সরকারের গৃহীত বিভিন্ন ধরনের সহায়তা বা সহযোগিতা আপনারা দয়া করে পৌঁছে দেবেন। দেশকে বন্যা খরা থেকে মুক্ত রেখে সরকার সুষ্ঠু পানি ব্যবস্থার মাধ্যমে
প্রায় সারা বছর কৃষকদের সেচ সুবিধাও নিশ্চিত করতে চায় এবং এই লক্ষ্যেই সরকার এক্সকাভেটর যেটি আছে, মেশিনটি যেটি আছে, এটার পরিবর্তে জনগণকে যতটুকু সম্ভব সম্পৃক্ত করে সারা দেশে আমাদের যে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আগামী 5 বছর, এই কাজটি আমরা করতে চাইছি। কারণ মেশিনের পরিবর্তে আমরা যদি যতটুকু সম্ভব মানুষকে সম্পৃক্ত করি, আমরা কৃষিপ্রধান বাংলাদেশকে পুনরায় কৃষি বিপ্লবের দিকে নিয়ে যেতে চাই। এর বাইরেও জনগণকে সম্পৃক্ত করা গেলে খাল খনন একটা সাময়িক কর্মসংস্থানেরও কিন্তু ব্যবস্থা হবে বহু মানুষের জন্য। এর বাইরেও জনগণের মধ্যে সামাজিক সংহতি এবং সম্প্রীতি সৃষ্টিতেও এই খাল খনন ভূমিকা রাখবে, যার প্রতিফলন বা যার বাস্তবায়ন আমরা অতীতেও দেখেছি। সেজন্যই আমরা এটি করতে চাইছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটা বিষয় আমি আরেকটু পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। সম্মানিত বিভাগীয় কমিশনার এবং জনপ্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আপনারা রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ প্রশাসনিক স্তরে অবস্থান করছেন। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন কিন্তু সরকারের অন্যতম প্রধান চালিকা শক্তি। সুশাসন বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি আমরা করতে চাইছি। সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং অবশ্যই জবাবদিহিতা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং একই সাথে কাজের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ, একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি, যাতে করে জনগণ সময় মতন সরকারের প্রতিটি কর্মসূচির প্রত্যাশিত যে সুফল সেটি লাভ করতে পারে। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে শূন্য পদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, কমিশনারবৃন্দ, বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। এ ব্যাপারে আমরা সবাই ওয়াকিফাল। সুতরাং বৈশ্বিক প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই জনপ্রশাসনের কর্মকর্তাদেরকেও কিন্তু সময়ের সঙ্গে মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। আমি শিওর আপনারা এই ব্যাপারে সচেতন আছেন এবং সে ব্যাপারে নিজেদেরকে প্রস্তুত করে তুলছেন। চতুর্থ বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনপ্রশাসনের কার্যক্রমকে আরও কীভাবে সময় উপযোগী, দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহি করা যায়, এটি বোধহয় আমাদের এখন চিন্তা করা উচিত হবে। এবং আমি মনে করি যেহেতু
এই আইটি বলেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, এইগুলো এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় আমাদের এই বিষয়ে ডেভেলপ করা ছাড়া বিকল্প কোনো কিছু নেই। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, এই সম্মেলন কেবল আনুষ্ঠানিক মত বিনিময়ের জায়গা হওয়া উচিত নয়, বরং এটি এমন একটি পরিসর যেখানে মাঠ প্রশাসনের বাস্তব অভিজ্ঞতা, সীমাবদ্ধতা, প্রয়োজন এবং উদ্ভাবনী চিন্তা সরাসরি জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত প্রক্রিয়ায় প্রতিফলিত হতে পারে বা হওয়া উচিত। আপনারা মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক অ্যাম্বাসেডর। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইচ্ছে মতন যাতে কেউ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে, কিংবা যে টেন্ডেন্সিটা আমরা দেখি বিভিন্ন সময় মজুতদারি বা কারসাজির মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। বাজার ব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় রাখা, এটি সামাজিক স্থিতি এবং জনগণের আস্থার সঙ্গেও কিন্তু সরাসরি সম্পর্কিত। সম্মানিত সকল অতিথিবৃন্দ, কৃষক যেন তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়, পাশাপাশি কৃষকের জন্য সার, বীজ, সেচ, সংরক্ষণ সুবিধা এবং বাজারজাতকরণের উপযোগী পরিবেশ নিশ্চিত করাও আমাদের জন্য জরুরি। কৃষিকে শুধু উৎপাদনের বিষয় হিসেবে নয়, বরং গ্রামীণ জীবিকা, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, গ্রামীণ জনগণের শহরমুখিতা হ্রাস এবং স্থানীয় অর্থনৈতিক স্থিতিশীলতার নিয়ামক হিসাবে আমার মনে হয় দেখা প্রয়োজন। এই বিষয়টির সাথে নিশ্চয়ই আপনারা কম বেশি একমত হবেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, মোবাইল কোর্ট পরিচালনা কার্যকর, নিয়মিত এবং দৃশ্যমান করা প্রয়োজন। অনেকগুলো ক্ষেত্রে, আমি ক্ষেত্রগুলো যেহেতু আগে আলোচনা করেছি সেজন্য সেখানে আর গেলাম না। বিশেষ করে এখন আরেকটি, এই আমাদের এই যে মিডল ইস্ট ক্রাইসিসের সময় এখন আরেকটি বিষয় আমরা জোর দিতে চাচ্ছি, সেটি নিশ্চয়ই ইনস্ট্রাকশন আপনাদের সকলের কাছে আছে, সেটি হচ্ছে সন্ধ্যা 7টার পরে আমরা চাইছি যে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে যাতে বিদ্যুৎ ব্যবহার না হয়, এ ব্যাপারেও আপনাদেরকে একটু খেয়াল রাখা প্রয়োজন, খেয়াল রাখতে হবে। উপস্থিতিবৃন্দ, মোবাইল কোর্ট পরিচালনা কার্যকর, নিয়মিত এবং দৃশ্যমান করার জন্য জরুরি পদক্ষেপ বা জোর পদক্ষেপ আপনারা দয়া করে গ্রহণ করবেন, যাতে করে আইন লঙ্ঘনের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যায় এবং জনস্বার্থ সংশ্লিষ্ট অপরাধ দ্রুত দমন করা সম্ভব হয়। জনগণ ন্যায় বিচার প্রাপ্তি সহজতর করা এবং সরকারি সেবাকে হয়রানি মুক্ত করা এবং প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, আমি মনে করি আপনাদের কাজের একটি গুরুত্বপূর্ণ এবং বড় অংশ। উপস্থিতিবৃন্দ, সরকারি কার্যালয়ে সেবা প্রার্থীরা যেন অপ্রয়োজনীয় হয়রানি না হয় কিংবা বিলম্ব বা অনিয়মের শিকার না হয়, দয়া করে সে ব্যাপারেও আপনাদেরকে কঠোর নজর রাখতে হবে। জনগণের যে কোনো ন্যায্য অভিযোগ গুরুত্ব সহকারে প্রতিকারের ব্যবস্থা দয়া করে আপনারা গ্রহণ করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেগুলো আপনাদের ক্যাপাসিটির মধ্যে আছে। বিশেষ করে আবারও আমি এখানে উল্লেখ করতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্য বিবাহ, নারী এবং শিশু নির্যাতন, দয়া করে এই কটি বিষয় আপনারা আপনাদের ব্যক্তি অবস্থান থেকে দয়া করে পদক্ষেপ গ্রহণ করবেন। প্রশাসনিক অবস্থান আপনাদের আছে, তারপরে একজন মানুষ হিসেবে দয়া করে আপনারা এই বিষয়টিতে নজর রাখবেন না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি। খাদ্যে ভেজালের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ একটি অত্যন্ত জরুরি বিষয়। এই খাবারটি আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি, আপনার পরিবারের সদস্য আপনার সাথে থাকছে, তারাও খাচ্ছে, কাজেই এটির প্রতি আমাদের নজর রাখা অত্যন্ত প্রয়োজন। এ ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। স্থানীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় এবং প্রোঅ্যাক্টিভ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে আমি মনে করি জনপ্রশাসনকে গণমুখী করা গেলে জনগণ সরকারের কার্যক্রমের সুফল থেকে নিশ্চয়ই বঞ্চিত হবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ,
রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সরকারের যাবতীয় গণমুখী উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার জনপ্রশাসনের উপরে নির্ভরশীল। বিভিন্ন সেক্টর চিহ্নিত করে সরকার দেশে বিদেশে কর্মসংস্থানের সৃষ্টির জন্য উদ্যোগ গ্রহণ করেছে। খুব সম্ভবত আমাদের নাটোরের ডিসি সাহেব বোধহয় এরকম কিছু একটা বলে গিয়েছেন ওনার বক্তব্যে। তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান, উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকেই এগিয়ে আসা প্রয়োজন। খেলাধুলা, সংস্কৃতি কর্মকাণ্ড এবং জনস্বার্থে স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন। যেমন আপনারা এর ভিতরে একটি কাজ করছেন, সেটি হচ্ছে যে ক্লিনিংয়ের কাজ আপনারা করছেন আপনাদের স্ব এলাকায়, খাল খননের বিষয়টি আছে, এরকম অনেকগুলো বিষয় আছে। কয়েকটি বিষয় আমি বক্তব্যের বাইরে, আমার যে স্ক্রিপ্ট বক্তব্য আছে এটির বাইরেও আমি চিন্তা করেছি আমি আপনাদের সাথে আলাপ করব। যেমন গতকাল যেরকম একটা অনুষ্ঠান হয়েছে, আপনি যদি আপনাদের এলাকায় শিক্ষা মন্ত্রণালয় যে দায়িত্বে যারা আছেন, কালচারাল মিনিস্ট্রি যারা আছেন, এদের সাথে কথা বলে যদি আপনারা আপনাদের জেলাগুলোতে, উপজেলাগুলোতে ইউনিয়ন, স্কুল, কলেজের বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম কম্পিটিশনগুলো যদি শুরু করতে পারেন, ডিবেট প্রতিযোগিতা হতে পারে, স্পোর্টস হতে পারে। কেন স্পোর্টস সব সময় শীতকাল আসলে হতে হবে? কেন অন্য সময় স্পোর্টস হতে পারবে না? কেন কালচারাল অনুষ্ঠান ওই 26শে মার্চে হতে হবে, 16 ডিসেম্বর হতে হবে, 21শে ফেব্রুয়ারিতে হতে হবে স্কুল পর্যায়ে? কেন এটা হতে হবে? কেন আমরা এটা চেঞ্জ করতে পারবো না? কেন সারা বছর হতে পারবে না? এর বাইরেও আপনারা এখানে আমাদের কৃষি সচিব আছেন, রফিক সাহেব আছেন, রফিকুল ইসলাম, উনি বগুড়ায় ডিসি হিসেবে, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সময় আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। বছরের 2-1টি সময় আমরা শহরের একটা অংশের ভিতরে আমরা বিভিন্ন রকম ফেয়ার করেছিলাম। যেমন ধরেন মহিলারা বিভিন্ন জিনিস অনেকেই ঘরে বসে বানায়, সেটার একটা ডিসপ্লের মতন আমরা করেছিলাম, অর্থাৎ মিনা বাজার সর্ট অফ। কালচারাল অনুষ্ঠান হতে পারে। আমাদের শিল্পকলা একাডেমি আছে, মোটামুটি অনেক জেলাতেই আছে। যেই জেলাগুলোতে নেই সেখানে জেলা পরিষদের বিল্ডিং আছে, সেখানে অডিটোরিয়াম আছে। অর্থাৎ একটা সবসময় সারা বছরই কম বেশি সপ্তাহে যদি একটা অনুষ্ঠানও থাকে তাহলে মানুষের যাবার জায়গা থাকে। আপনি এইগুলো কাজের মাধ্যমে আমরা যেটা দেখছি এখন, যে আমাদের তরুণ সমাজ বিভিন্ন অন্য বিষয় যেটা প্রত্যাশিত না এরকম অনেক কিছুর সাথে ইনভলভ হয়ে যাচ্ছে তারা। আমরা যদি আমাদের ছেলেমেয়েদেরকে এরকম খেলাধুলা বলেন, সংস্কৃতি বলেন, এই ধরনের বিষয়গুলোতে আমরা ধীরে ধীরে ইনভলভ করতে পারি, তাহলে আমার মনে হয় তারা এইগুলা থেকে আস্তে আস্তে সরে আসবে। তাদেরকে তো আমাদের অপশন দিতে হবে যে তারা যে একটা 16 বছর 20 বছরের ছেলে বা মেয়ে, তার ভিতরে যে এনার্জিটা আছে, মানসিক এবং শারীরিক এনার্জিটা আছে, এটাকে তো বার্ন করার আমাকে জায়গা দিতে হবে। আমি যদি সেই এভিনিউটা তাকে না দিই, স্বাভাবিকভাবেই সে অন্য কিছুতে ইনভলভ হয়ে যাবে। সেজন্য আসুন এইভাবে আমরা সমাজকে কিন্তু বদল করতে পারবো। আপনাদের এলাকায় বিভিন্ন, যেমন আরেকটি জিনিস আমি বলতে চাচ্ছিলাম, এটা আমি আলাপ করতাম, আমি সিনিয়র মিনিস্টারদের সাথে এবং আলাপ করে এটা ঠিক করতে চাইছিলাম। আমরা যেরকম 21শে পদক দিই, 26শে মার্চ পদক দিই, আপনাদের ডিস্ট্রিক্ট কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে। যেমন একটা ছেলে, সে উদাহরণ হিসাবে বলছে, একটা মানুষ হয়তো হঠাৎ করে পুকুরে পড়ে গিয়েছে, বা একটা পশু একটা পুকুরে পড়ে গিয়েছে, একটা মানুষ নিজের রিস্ক নিয়ে ওই মানুষটাকে যে পড়ে গেছে তাকে রক্ষা করলো। একটা জীব পড়ে গিয়েছে, তাকে একটা মানুষ উদ্ধার করলো ওখান থেকে। অথবা ঝড়ে একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, গ্রামের মানুষ হাঁটাচলা করতে পারছে না, কয়েকটা ছেলে মিলে সুন্দর করে গাছটাকে সরিয়ে রাস্তাটাকে আবার ঠিক করে দিল। অর্থাৎ এইরকম সামাজিক ভালো কাজ যেগুলো, এই কাজগুলোকে যদি আপনারা এনকারেজ করেন এবং তারপরে যদি আপনারা আমাদেরকে পাঠান, আপনারা যদি সেন্ট্রালে পাঠান, আমাদেরকে সেন্ট্রালে পাঠান, তখন জাতীয়ভাবে হয়তো আমরা এরকম ব্যবস্থা গ্রহণ করতে পারি। সে ম্যাট্রিক পরীক্ষা হচ্ছে, ম্যাট্রিক পরীক্ষা আমরা জানি বিভিন্ন সময় অনেক সময় অনেক ইনসিডেন্ট ঘটে থাকে। বাট আমরা যদি এরকম করি যে ঠিক আছে, আমরা ধরেন আপনার উপজেলা, সে নাটোর জেলায় সব মিলে আমরা 3 জন বা 5 জন টিচার সিলেক্ট করব যারা ভালো পারফর্ম করেছে, তখন আপনি যদি নামগুলো পাঠান, তখন আমরা সরকার থেকে তাকে একটা রিওয়ার্ড দেওয়ার বা অ্যাওয়ার্ড দেওয়ার কিছু একটা আমরা ব্যবস্থা করব। এই ধরনের বিষয়গুলো যদি আপনারা চিন্তা করেন, ফলে হবে কি, দেখুন এই সমাজে, এই দেশে তো আমরা সকলে মিলেই বাস করছি।
আমরা নিজেরই যখন পারিবারিক লেভেলে আলোচনা করতে বসি, আমরা যখন বন্ধুবান্ধব সামাজিক লেভেলে আলোচনা করতে বসি, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি আমরা, যেগুলো আমাদেরকে কিছু ডিপ্রেস করে ফেলে, আমরা কিছু ফ্রাস্ট্রেশন এক্সপ্রেস করি আমাদের। কিন্তু আমরা সকলে মিলে যদি এইরকম কিছু কিছু জিনিস চালু করতে পারি, নিশ্চয়ই আমরা পরিবর্তন কিছুটা করতে পারবো, আস্তে আস্তে করতে পারবো। যে কোনো পরিবর্তনই তো একদিনে হবে না, 1 মাস 6 মাস 1 বছরে হবে না। কিন্তু আমরা যদি, আমার ধারণা এটা, আমি যেহেতু অনেকদিন আমাকে বাইরে থাকতে হয়েছে, আমি দেখেছি সেই সব দেশে এরকম প্র্যাকটিস করে তারা, এরকম ছোট ছোট জিনিস হতে থাকে যেগুলো সমাজে অনেক ভ্যালু অ্যাড করে, অনেক ভ্যালু অ্যাড করে। কাজেই আপনারা যদি এই উদ্যোগগুলো গ্রহণ করেন, আমরা এখান থেকে আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। আমরা চাই এই জিনিসগুলোকে। আমি কিছুদিন আগে ইনফরমেশন মিনিস্টার সহ, সেক্রেটারি সাহেব সহ আমরা আলাপ করছিলাম যে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আমরা দেখছি, আমরা সমাজে আমাদের চোখেও দেখছি। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন স্কুলে পড়তাম, আমরা তখন দেখেছি অনেকগুলো সোশ্যাল ভ্যালুস ছিল, রিলিজিয়াস ভ্যালুস ছিল আমাদের, বাট এখন কিন্তু সেগুলো ভেরি মাচ অ্যাবসেন্ট, আমরা দেখছি না। কাজেই ওই জিনিসগুলোকে আস্তে আস্তে আমরা কেন ফিরিয়ে আনতে পারবো না? মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, মানুষের প্রতি জীবের প্রতি দয়া, প্রকৃতির প্রতি দয়া, এরকম ধরনের জিনিসগুলোকে কেন আমরা আস্তে আস্তে ছোট ছোট ঘটনার মাধ্যমে কেন আমরা আবার সামনে আনতে পারবো না? আমরা যদি এরকম আস্তে আস্তে আনতে থাকি, নিশ্চয়ই আমরা সমাজে একটা পরিবর্তন করতে সক্ষম হব। এবং এই চেষ্টাটা আমাদের সকলে মিলেই করতে হবে, কারণ এই চেষ্টাটা এই জন্যই করতে হবে কারণ আমরা সকলে মিলেই কিন্তু এই দেশটার মধ্যে বসবাস করছি। দেশটা বেটার হলে আমরা বেটার থাকবো, দেশটা খারাপ হলে আমরা খারাপ থাকবো, এটাই। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা একটি প্রযুক্তি নির্ভর, জ্ঞানভিত্তিক এবং নৈতিক রাষ্ট্র গড়তে চাই, যা আপনাদের সামনে এতক্ষণ আমি আমার নিজের কথাটি বলার চেষ্টা করেছিলাম। আমার মনে হয় আমরা যদি সেটি করতে সক্ষম হই, তাহলে এই যেই লাইনটি আমি পড়লাম, নিশ্চয়ই একসময় গিয়ে আমরা সেটি করতে সক্ষম হব। যেখানে ধর্ম, বর্ণ, মত বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য থাকবে না। এখানে একটি শব্দ লেখা আছে উপস্থিতিবৃন্দ, আমি জানি কেউ আমার সাথে এগ্রি করবেন, কেউ আমার সাথে এগ্রি করবেন না, আমি যেটা বিলিভ করি আমি সেটাই বলছি। এখানে শব্দটা লেখা আছে, যেখানে ধর্ম, বর্ণ, মত বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। আমি কোনো শব্দটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি বৈষম্য থাকবে না। কেন কোনো শব্দটা বলতে চাইছি না? ইটস ইমপ্র্যাকটিক্যাল আমার কাছে মনে হয়। পৃথিবী থাকলে কিছু সুবিধা অসুবিধার সমস্যা থাকবে, সেই জন্য আমি কোনোটা বলতে চাচ্ছি না। হ্যাঁ, বৈষম্যটা আমরা কমিয়ে আনতে চেষ্টা করব, হয়তো কিছু বৈষম্য রয়েই যাবে, যেটা আমি দেখিনি বাট শুনেছি, যেটা যখন আমরা সোনার কোনো জিনিস তৈরি করা হয়, সেখানে কিছু তো খাদ দিতেই হয়, খাদ থাকে, একদম পিওর সোনা দিয়ে কিছু তৈরি হয় না। কাজে সমাজ যখন থাকবে, মানুষ যখন থাকবে, হয়তো বা 1% হলেও বৈষম্য থেকে যাবে। সেই জন্য আমি কোনো শব্দটা আপনাদের সামনে পড়িনি। কেন পড়িনি? যেহেতু এখানে আছে, আমার কাছে মনে হয়েছে বোধহয় সকলের সাথে আমার ওপিনিয়নটা শেয়ার করা উচিত, সেজন্যই আমি আপনাদের সামনে তুলে দিলাম। কোনো শব্দটা কেন আমি উচ্চারণ করিনি। সকল উপস্থিতিবৃন্দ, আসুন, জাতীয় ঐক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারেই, মতভেদ থাকাটাই আমাদের মধ্যে স্বাভাবিক, কিন্তু দেশের স্বার্থে, আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেশের স্বার্থে আমি বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ। সম্মানিত সভাপতি, সম্মানিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত সকল সদস্যবৃন্দ, আমি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক সম্মেলন 2026-এর সাফল্য কামনা করছি এবং এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।